Hey fans and followers, welcome to the brand new show of People's Radio 91.6 FM. As you have known it earlier that we're going to start this new show of Friday টাইমিং at 7 p.m. আর আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে আমাদের সাথে জয়েন করে ফেলেছেন আজকের পিপল স্টার অভিনেতা আনন্দ খালেদ ভাইয়া এবং আমাদের হোস্ট অফ পিপল স্টার সজল ভাইয়া। 10 বছরের একটা অভিনয়ের ক্যারিয়ার রয়েছে আমাদের আনন্দ খালেদ ভাইয়ের। ডেফিনেটলি তিনি আজকে জানাবেন যে কিভাবে স্টার্ট করেছেন এবং এখন পর্যন্ত কিভাবে চালাচ্ছেন। ডেফিনেটলি আমি সজল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করবো। ভাইয়া আপনি প্রশ্ন করা স্টার্ট করে দিন, সিক্রেট করা স্টার্ট করে দিন, সিক্রেট রিভিল করা স্টার্ট হবে। অনেক প্রশ্ন হবে, আড্ডা হবে আজকে এবং গানও শুনবো আনন্দ খালেদ ভাইয়ের কাছ থেকে, কারণ একটা আনন্দের দিন আমাদের জন্য। কারণ পিপলস রেডিও 91.6 FM শুরু হয়ে গেল একটি ব্র্যান্ড নিউ শো, যে শোতে আপনারা প্রত্যেক শোতে প্রতি শুক্রবার ঠিক সন্ধ্যা 7টায় আমি সজল খান চলে আসবো বিশেষ কোনো তারকাতে সাথে নিয়ে। তিনি হতে পারেন স্টার অর সুপারস্টার, অলরেডি ক্যান বি মেগা স্টার। সো আমাদের সাথে আজকে আনন্দ ভাই আছে, অলরেডি তার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে আমাদের রাজীব ভাই। তারপর আমি আনন্দ ভাইকে জিজ্ঞাসা করতে চাই, আবার ফেসবুক যারা লাইভে আছেন তারা যারা দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো অনেকেই জানতে চাচ্ছেন যে আনন্দ খালেদ ভাইয়ের এই আনন্দ নামের কারণটা কি? মানে সে কি সবসময় আনন্দে থাকেন নাকি তার জীবনে কোনো দুঃখ কষ্ট নেই? প্রথমত হচ্ছে দুঃখ কষ্টকে আমি স্বীকার করতে চাই না। শোনা যাচ্ছে ক্লিয়ারলি? একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আমার কথা হচ্ছে আমি যতদিন বাঁচবো I want to live in joy. ওয়াও। আমি আনন্দের সাথে বাঁচবো, আনন্দ দেওয়ার জন্য বাঁচবো। তো প্রথমেই যেটা আমি করতে চাই, এটা ভাষার মাস, তাই এই ভাষার মাসের জন্য আমি 2 লাইন গান গাইবো। সেটা হচ্ছে কারণ আমি বাংলা ভাষার একজন প্রেমিক, আমি বাংলা ভাষার একজন দাস, আমি বাংলা ভাষাকে ভালোবাসি। সো বাংলা ভাষার জন্য আমি 2 লাইন গেয়ে আজকে অনুষ্ঠানটা শুরু করতে চাই। ডেফিনেটলি। বাংলা ভাষা, আহা বাংলা ভাষা কি ভীষণ মিষ্টি, এই বাংলা ভাষা, বাংলা ভাষা, আহা বাংলা ভাষা কি ভীষণ মিষ্টি, এই বাংলা ভাষা আবার যদি আসি পৃথিবীতে, হবে কি মাতৃভাষা বাংলা, আবার যদি আসি পৃথিবীতে, হবে কি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষা, আহা বাংলা ভাষা কি ভীষণ মিষ্টি, এই বাংলা ভাষা, বাংলা ভাষা, আহা বাংলা ভাষা কি ভীষণ মিষ্টি, এই বাংলা ভাষা আবার যদি আসি পৃথিবীতে, হবে কি মাতৃভাষা বাংলা, আবার যদি আসি পৃথিবীতে, আবার যদি আসি পৃথিবীতে, হবে কি মাতৃভাষা বাংলা, আবার যদি আসি পৃথিবীতে, হবে কি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষা, আহা বাংলা ভাষা কি ভীষণ মিষ্টি, এই বাংলা ভাষা, বাংলা ভাষা, আহা বাংলা ভাষা কি ভীষণ মিষ্টি, এই বাংলা ভাষা। ওয়াও। আচ্ছা, আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমি কিছুদিন মাঝখানে ভাষা নিয়ে গবেষণা করতাম।
আচ্ছা, তখন আমি দেখলাম যে আমাদের পৃথিবীতে যে ভাষাগুলো আছে, যেমন তামিল, তেলেগু, ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ, অনেক অনেক ভাষা, রাশান, হ্যাঁ। এবং ভাষাবিজ্ঞানীরা একটা গবেষণা করেছে যে পৃথিবীর সবচাইতে মিষ্টি ভাষা হচ্ছে বাংলা ভাষা। ওয়াও, বাংলার চেয়ে অধিক মিষ্টি ভাষা পৃথিবীতে একটিও নেই। রাইট। আপনি বলতে পারেন ফার্সি খুব কাব্যময় ভাষা, বা উর্দু খুব কাব্যময় ভাষা, বা ইভেন যদি বলেন ফ্রেঞ্চ ভাষাটা অনেক হয়তো কাব্যিক ভাষা, কিন্তু মিষ্টতার যে সুইটনেস, যে কথাটা সুইটনেস, মিষ্টতার দিক দিয়ে বাংলা ভাষা হলো পৃথিবীর সবচাইতে মিষ্টি ভাষা। এবং সেই ভাষায় আমরা কথা বলি, সেই ভাষায় আমরা জীবন ধারণ করছি, সেই ভাষার মাধ্যমে আমরা জীবন ধারণ করছি, এবং এজন্য আমি খুবই গর্ববোধ। ডেফিনেটলি। আর চলছে পাশাপাশি ভাষার বাস। আর আমরা কিন্তু পিপল স্টার এনজয় করছি, আমাদের সাথে আনন্দ খালেদ ভাইয়া আছে, আর সজল ভাই কিন্তু আপনি স্টার্ট করে দিতে পারেন আপনার সিক্রেট রিভিলের যে মিশনটা রয়েছে, আপনি স্টার্ট করে দিন ভাইয়া। না, আনন্দ ভাই সম্পর্কে, অভিনয় সম্পর্কে জানবো, তবে মানুষ হিসাবে আমি যতটুকু জানি এবং যারা কলিগ আছে তারাও জানে যে সে খুব একজন হাসি খুশি মানুষ। আমি দেখিনি কখনো সে আসলে মুখ গোমড়া করে আছে, এরকম আমি কখনো দেখি নাই। তো আমি আনন্দ খালেদ ভাইয়ের কাছে জানতে চাই যে ছোটবেলাটা কেমন কাটছে, মানে আছে না, এখন তো একটা অন্য রকমের বয়স, এখন মানে অন্য রকমের একটা জীবনযাপন। তো ছোটবেলার কোনো ইন্টারেস্টিং স্টোরি আছে যেটা এই দর্শক আজকে যারা ফেসবুক লাইভে দেখছেন তাদের সাথে শেয়ার করা যায়? না, বেসিক্যালি ইন্টারেস্টিং বলতে মানে আমি তো অলওয়েজ খুব পারফরমেন্সের দিকে ঝোঁক ছিল, হ্যাঁ, আচ্ছা, এবং এটা ছিল আমার পারফরমেন্সের দিকে ঝোঁক। থিয়েটার করতাম, তারপর নাটক করছি। সো মানে আমার যেটা মনে হয় যে আই ওয়াজ বর্ন ফর ইট। আচ্ছা আচ্ছা, মানে আমি পারফরমেন্সের জন্যই আমার জন্ম হয়েছে। মানে অভিনয়ের প্রতি একটা ছোটবেলা থেকেই একটা আগ্রহ ছিল। অভিনয়, মিউজিক, সিঙ্গিং, অভিনয়, এগুলোর জন্য আসলে আমার জন্ম হয়েছে, আমার যেটা মনে হয়। মানে যদি আপনার মানে অভিনয় মানে ছাড়া কোনো এইম ছিল না যে আমি অ্যাক্টরই হব, এরকমই ডেফিনেটলি অ্যাক্টরই হতে হবে, এরকমই কিছু একটা ছিল? এরকমই ছিল আসলে, আর কিছু হবে এই না। শুরুটা কি রকম, মানে অভিনয় থিয়েটার থেকে? করতাম, তারপরে থিয়েটারে তো আমি খুব ভালো একটা নাটক করতাম, জন্মসূত্র, থিয়েটার আরামবাগের কাজী রাকায়েত স্যার ডিরেকশনে ছিল। তারপর আরো কিছু করেছি, বলদ, দুই বোন, অনেক নাটক করেছি, পথনাটক করেছি। তারপরে তো টেলিভিশনে নাটক শুরু হয়ে গেল, টেলিভিশনে নাটক করলাম। সো ইয়েস, লাইক সিনেমা করলাম, শিহাব শাহিন ভাইয়ের খুব হিট করা একটা সিনেমা করলাম, ছুঁয়ে দিলে মন, যেটা আমার প্রথম সিনেমা ছিল। তারপর তো অনেকগুলো সিনেমা করলাম, এই আবার বসন্ত, আইসক্রিম, রেদওয়ান ননি ভাইয়ের, অচয়নিকা চৌধুরী, দিব্যশ্রী সুন্দরী, তারপরে মোস্তফা কামাল রাজের যদি একদিন, অনেক অনেক ছবি করে অনেক ছবিতে করে। আবার রিসেন্টলি আরেকটা ছবি অ্যাক্টিং করলাম, সেটা হলো আমাদের শিহাব শাহিন ভাইয়ের ছবিটা হচ্ছে যদি কিন্তু তবু। এটা আসলে G5 অরিজিনালস। আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ ডেফিনেটলি ক্লিয়ার শোনা যাচ্ছে একদম। G5 অরিজিনালের ছবি করলাম। ওকে, তো অনেকগুলো ছবি করে ফেলেছেন, কিন্তু আসলে দর্শকরা হয়তো আপনাকে চিনে টিভি অভিনেতা হিসেবে। আপনার কাছে মনে হয় কি, মানে আপনি কি টিভি অভিনেতা হিসেবে বেশি খুশি, নাকি সিনেমাতে যদি এরকম সুযোগ ঘটে সিনেমাতেই বেশি আগ্রহী, মানে কোনটা? না, টিভিতে যেমন আমি আরিয়ান মিজানুর রহমান আরিয়ানের কাজ করেছিলাম, ব্যাচ 27 দ্য লাস্ট পেজ। আচ্ছা আচ্ছা, এটা খুব হিট করেছিল কাজটা। ওখানে একটা ডায়লগ ছিল, জীবন তো একটাই। আমি যেখানেই গেছি বাংলাদেশে সবাই আমাকে বলতো যে ভাইয়া প্লিজ ডায়লগটা আমাদের একটু শোনান, জীবন তো একটাই। সো ইয়েস, টেলিভিশন আসলে অনেক, টেলিভিশন না, আমি বেসিক্যালি যেটা হয় কি, টেলিভিশনের নাটকগুলো ইউটিউবে আসে, আর ইউটিউবে প্রচুর ভিউয়ার। সো ইউটিউবের মাধ্যমে নাটকগুলো ছড়ায় পড়ে, এটা একটা মানে ব্যাপার। যেহেতু আনন্দ ভাই ইউটিউবের কথা বললেনই, তো আমি এখান থেকে আপনাকে একটা মানে আমার একটা কোশ্চেন আছে যে এখন মানুষ ইউটিউবের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে, মানে একটা নাটক রিলিজ মানেই হচ্ছে আমি ইউটিউবে এটা দেখে নেব। এখন হ্যাঁ, এটা আমার এখানে সময় নেই, হয়তো আমি ব্যস্ত আছি বা অন্য সময় আমি এটা ইউটিউবে এটা মানে দেখে নেব। তো এটা কি আমাদের এই যে নাটকের টিভিতে যে নাটকগুলো যাচ্ছিল, মানে টিভিতে যেগুলো মানুষ আগে একটা আগ্রহ সহকারে দেখতো টিভিতে বসে, এখন কি আপনার মনে হয় না যে এই টিভি বিমুখ করছে ইউটিউবটা? না, কিন্তু টিভিতে কোন নাটক দেখতো? টিভিতে দেখতো স্টার জলসা, জি বাংলা। আচ্ছা আচ্ছা, সো কলকাতা নাটক ওয়াজ মোর পপুলার বিফোর ইউটিউব কালচার। বাট ইউটিউব আসার পরে যেটা হলো 15 থেকে 25 বা 30 এই জেনারেশন আমাদের কাজ দেখা শুরু করলো। এর আগে তো এর আগে শুধু ঘরে ঘরে ওই মা বোনেরা স্টার জলসা দেখতো, জি বাংলা দেখতো, কেউ তো বাংলাদেশ নাটক খুব কম দেখতো। আমি তো 2010-এর পরে 2015-16 পর্যন্ত ঘরে ঘরে শুধু স্টার জলসার জি বাংলা, কিন্তু ইউটিউব এসে এটাকে ভেঙে দিল। এখন ইউটিউবে ঘরে ঘরে অপূর্ব নিশ্চয়ের কাজ দেখে সবাই, তাহসানের কাজ দেখে। এটা কিন্তু আগে ছিল না, এটা 2015 পরে হয়েছে। ইভেন আপনি অবাক হবেন যে কলকাতায়, পশ্চিমবঙ্গে যদি আপনি যান, আমরা যদি যাই আমরা বুঝতে পারি যে পশ্চিমবঙ্গের মানুষও প্রচুর দেখছে,
পশ্চিমবঙ্গের মানুষ আমাদের কাজ পশ্চিমবঙ্গের মানুষ, কলকাতার মানুষ, বহরমপুরের মানুষ, বারাসাতের মানুষ প্রচুর দেখছে। কেন? অনলি ফর ইউটিউব। আজকে আমাদের চ্যানেল কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দেখা যায় না, বাংলাদেশের চ্যানেল। সো আমাদের ইউটিউবের জন্যই কিন্তু পশ্চিমবঙ্গের ঘরে ঘরে আজকে তাহসান, নিশো বা অপূর্ব ভাই আজকে পপুলার। সো ইউটিউবের বিশাল অবদান। ইউটিউব না আসলে, বিলিভ মি, ইউটিউব না আসলে আজকে আপনি আমাকে এখানে ডাকতেন না। ওই ঘরে ঘরে স্টার জলসা জি বাংলায় চলতো। ইউটিউব আমরা আছি বিকজ ইউটিউব আছে। ইউটিউব এসেছিল বলেই আজকে অপূর্ব ভাই বলেন, নিশু ভাই বলেন, তাহসান ভাই বলেন, বা এখন যারা আসতেছে পলাশ বা এই যে অনিক বা শামীম হাসান সরকার বা ইভেন তৌসিফ জোবান, এরা কিন্তু ইউটিউবের অবদান। প্ল্যাটফর্ম থেকে ইউটিউব ছাড়া কিন্তু এটা হতো না। সবাই ঘরে ঘরে দেখতো জি বাংলার স্টার জলসা। এটাই ছিল রিয়েলিটি। তো ইউটিউবটা একটা পজিটিভ সাইড। অবশ্যই আমার কাছে পজিটিভ, কারণ ইউটিউব ছাড়া আমরা এই কলকাতার বিশেষ করে জি বাংলা স্টার জলসার সাথে আমরা ফাইট দিতে পারতাম না। একটা নতুন রেভলিউশন ক্রিয়েট হয়েছে প্রতিটা ঘরে। আমি তো দেখছি ওই সময় 2012-13-14 ঘরে ঘরে ছিল স্টার জলসা জি বাংলা। সেখান থেকে ইউটিউবের মাধ্যমে আমরা ব্যাক করলাম আসলে। খালেদ ভাই, আপনার কি মনে হয় মানে এই ইউটিউব প্ল্যাটফর্মটা, মানে আমি যেটা আপনাকে মানে টিভি নাটক যখন ঈদের নাটক হতো, ধরেন ঈদের কিছু অ্যাড যাচ্ছে যে টিভি নাটকে মানে অপূর্ব বা আরিয়ানের মানে নির্মাতা, ভালো ভালো নির্মাতাদের কিছু নাটক আছে, ভালো অভিনেতাদের কিছু নাটক আছে যেটা ইউটিউব মানে টেলিভিশন চ্যানেলে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে মানে মানুষ এখন এমন হয়ে গিয়েছে, শুনতে পাচ্ছি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শুনি যে আরে ওটা পরে ইউটিউবে দেখে নিব। এইটার কথা আমি মানে জিজ্ঞেস করতে চাচ্ছি যে এই যে বিশেষ দিন, ধরেন একটা ভ্যালেন্টাইন ডে সামনে আসতেছে, তো এই ভ্যালেন্টাইন নাটকগুলো হয়তো অনেক টিভিতেই যাবে, অনেক নাটক। তো এরকম অনেক টিভি বা মানে ঈদের সময় হচ্ছে না। টিভি ইজ এ ডাইং মিডিয়াম। পৃথিবীর কোথাও টিভির কোনো ভবিষ্যৎ নেই। এখন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, সারা পৃথিবীতে এখন ওটিটি প্ল্যাটফর্মের যুগ। আপনি টিভি নিয়ে এখন চিন্তা করলে হবে না। টিভি মৃত্যু হয়ে গেছে, টিভি এখন কমায় চলে গেছে, কিছুদিন পরে টিভি মারা যাবে। সো টিভি নিয়ে ভেবে লাভ নেই। আমাদের সামনে আমাদের ভবিষ্যৎ হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম। এবং আপনি ইন্ডিয়াতে এখন সবাই নেটফ্লিক্স দেখে, অ্যামাজন প্রাইম দেখে, ওয়েস্ট বেঙ্গলে দেখে হইচই, জি5 অরিজিনাল। আমাদের এখানে যে চরকি কয়েকদিন আগে যে আসছিল জানোয়ার বা আপনার তাকদীর, এগুলো সুপার হিট করলো কেন? বিকজ এগুলো কিসে আসছে? সিনেম্যাটিকে। এটা ওটিটি প্ল্যাটফর্ম। তারপর চরকির একটা কাজ সামনে আসতেছে, আমাদের শিহাব শাহীন ভাইয়ের মরিচিকা। সো এখন হলো অনলাইন প্ল্যাটফর্মের সময়। এখন টিভি নিয়ে ভেবে লাভ নেই, টিভির দিন শেষ। রাইট। তো লিসেনারদের আবার একটু বলে নিতে চাই, আপনারা চাইলে এখনই যারা আমাকে 91.6 FM শুনতে পাচ্ছেন, চাইলে ফেসবুক লাইভে এসেও আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনারা কমেন্ট সেকশনে অনেক আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের এই আজকের এই স্টার আড্ডা, পিপল স্টার আড্ডায় আপনারা যুক্ত হতে পারেন। আপনারা আপনাদের পছন্দের এই তারকাকে কোনো কিছু জানার থাকলেও জেনে নিতে পারেন। এই জন্য আপনাদের জয়েন করতে হবে www.facebook.com/peoplesradiofm। রাইট, পিপলস রেডিও এফএম। সজল ভাই কিন্তু একদম সঠিক বলেছেন। আর আমি ভাইয়া কিন্তু ডেফিনেটলি ট্রাই করছে আনন্দ খালেদ ভাইয়ের কাছ থেকে কিছু সিক্রেট রিভিল করার জন্য। অবশ্যই কিন্তু ভাইয়া অনেক কিছু জানাচ্ছেন। তবে আমি আপনাদেরকে ইন শর্টে জানাতে চাই যে আমরা অনলাইনে অফলাইনে প্রতিনিয়তই বিভিন্ন সামাজিক ও মানসিক প্রতিবন্ধকতার শিকার হই। কিন্তু এমন পরিস্থিতি আমরা চাইলেই যার যার জায়গা থেকে পরিবর্তনের চেষ্টা করতে পারি এবং অনলাইনে চিন্তাধারার এই আলো ছড়িয়ে দিতে পারি হাজারো মানুষের কাছে। এই পরিবর্তনের জার্নিকে সহজ করতে গ্রামীণফোন তৈরি করেছে ডিজিটাল স্টিকার সেট। আসুন আমরা একসাথে যে যার জায়গা থেকে পরিবর্তন আনার চেষ্টা চালাই আর পরিবর্তনের শুরুটা সহজ করতে এই স্টিকারগুলো ছড়িয়ে দেই ইন্টারনেটের প্রতিটি কোণায়। বিস্তারিত জানতে ভিজিট করুন গ্রামীণফোনের ফেসবুক পেজে। আর ইন্টারনেটের শক্তিতে পরিবর্তন এখন চাইলেই সম্ভব। আর ভাইয়া কিন্তু আনন্দ খালেদ ভাইয়া কিন্তু পরিবর্তনের কথা বলছিলেন। একটা রেভলিউশন চেঞ্জ হয়ে গিয়েছে, মানে মানুষ এখন টিভি থেকে পোর্টেবিলিটির দিকে বেশি ঝুঁকছে, মানুষ এখন স্মার্টফোন হচ্ছে বেশি ইউজ করে, তাই না? মানে যার এই কারণে হচ্ছে। আমাকে আপনি যে প্রশ্নটা করছিলেন যে টেলিভিশন নাটক না সিনেমা, আমি একটা সিনেমা দেখেছিলাম 2014 সালে, সৃজিত মুখার্জির সিনেমা জাতিস্বর। এবং ওই সিনেমাটা শোনা যাচ্ছে তো, ওই সিনেমাটা দেখার পরে বেসিক্যালি আমি কনভিন্সড হলাম যে সিনেমা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মিডিয়াম। ওই সিনেমার একটা গানে আমি 2 লাইন গাইছি, এই গানটা আমাকে খুব প্রভাবিত করেছিল। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো,
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, জন্মের আগে ও জন্ম পরে ও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন, জন্মের আগে ও জন্ম পরে ও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন, কথা নয় নীরবতায় সজলতার আখর ভরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এই অসাধারণ। এই গানটা আমি অসাধারণ। যখন শুনলাম, এই গানটা করেছিলেন কবির সুমন আর গানটা গিয়েছিলেন রূপঙ্কর। আচ্ছা, তা এই ছবিটা দেখে আমি প্রায় 2-3 দিন আই ওয়াজ Stunned. তো সিনেমা ইজ ভেরি পাওয়ারফুল ভাইয়া। সিনেমার সাথে নাটকের কম্পেয়ার হয় না, না সম্ভব না। সিনেমা অনেক অনেক বেশি পাওয়ারফুল এবং সিনেমা, আমি সিনেমায় অভিনয় করতে পারলে অনেক খুশি বোধ করি। যেমন আমি বিশ্ব সুন্দরী সিনেমাটা করলাম, আমার লাস্ট রিসেন্ট ছবি। আমি প্রায় 1 মাস কোনো নাটক করিনি এবং 1 মাস আমি কোনো নাটক নেইনি আসলে। আচ্ছা, আই ওয়াজ টোটালি, কি বলবো, মানে আই ওয়াজ টোটালি, মানে আমি পুরো ডুবে গিয়েছিলাম সিনেমাটার মধ্যে, বিশ্ব সুন্দরী। তো সিনেমা অনেক, তবে এখন যেটা হচ্ছে যে সিনেমা এবং নাটক ছাড়াও আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে ওয়েব সিরিজ বা ওয়েব পপুলার হচ্ছে ডে বাই ডে। এটাও খুব ইম্পর্টেন্ট এখন, কারণ এই ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্মে কিন্তু অনেক বাজেট থাকে, অনেক বিশাল বিশাল বাজেটের কাজ হচ্ছে। সো এটাও খুব ইম্পর্টেন্ট একটা মানে মিডিয়া হয়ে উঠছে, ওয়েব সিরিজ, ওয়েব Platform, new platform. ওটিটি প্ল্যাটফর্ম, এটা কি ফিউচার। আপনি আজকে সারা ইন্ডিয়াতে তো সবাই নেটফ্লিক্স দেখে, বাংলাদেশে কিছুদিন পরে দেখবেন ঘরে ঘরে সবাই সিনেমাটিক, চরকি, হইচই, এগুলোর প্রতি জি5, বেশি আসক্ত হবে। এগুলোই সবাই দেখবে, এটাই বাস্তবতা। আনন্দ ভাই যেহেতু বিশ্ব সুন্দরীর কথা বললেন, তো আমরা জানি লিসেনার যারা সিনেমা প্রেমী মানুষ আছে তারা হয়তো সকলেই জানে যে গত মানে বছর লাস্ট ডিসেম্বরে 11 তারিখ সারা দেশে মুক্তি পায় জয়নিকাদির পরিচালনায় বিশ্ব সুন্দরী সিনেমাটি। সিয়ামপুরি অভিনীত এই সিনেমাটি এখনও প্রেক্ষাগৃহে চলছে। তো সেই সিনেমায় আমাদের এই আজকের যে খালেদ ভাই, সে একটা মানে ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল এবং খুবই একটা ভালো ক্যারেক্টারে অভিনয় করেছে। তো আমি আজকে জানতে চাই যে আনন্দ খালেদ ভাই এই বিশ্ব সুন্দরী সিনেমার সাথে আপনার যুক্ত হওয়াটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আসলে ওই যে চয়নিকা চৌধুরী দিদি, উনি তো ওনার পরিচালনা, আর রুম্মান রশিদ খান ভাই ওনার রচনা, দুজনেই আমার খুব কাছের মানুষ। তা আমাকে একদিন ডাকলেন, রোমান ভাইয়ের তো অসাধারণ স্ক্রিপ্ট। আমার রুম্মান রশিদ ভাইয়ের স্ক্রিপ্ট আর চয়নিকা দিদির ডিরেকশন। আমাকে একদিন ডাকলেন ওনারা, বললো যে তোমাকে ছবিটা করতে হবে। আমাকে ওই যে বনানীতে একটা রেস্টুরেন্টে ডাকলেন, আমাকে স্ক্রিপ্টটা পড়ে শোনালেন দুজন মিলে। তা আমি তো ডেফিনেটলি, এত ভালো গুণী নির্মাতা চয়নিকা দি, রুম্মান ভাই এত ভালো রাইটার্স, আমি রাজি হয়ে গেলাম। আচ্ছা, তারপর আমাদের সোনারগাঁ হোটেলে, সরি সোনারগাঁ না, সোনারগাঁ হোটেলে মহরত হলো। তারপরে তো আমাদের সিনেমার শুটিং শুরু হয়ে গেল এবং আমরা অনেক জায়গায় শুটিং করেছি, যেমন ফরিদপুর, তারপরে নরসিংদী, তারপরে বান্দরবনে নীলগিরি, তারপরে কক্সবাজার, অনেক অনেক বিভিন্ন জায়গায়। এই সিনেমাটা করতে গিয়ে কোনো ইন্টারেস্টিং স্টোরি আছে যে আজকে লিসেনারদের শেয়ার করা যায়? একটা খুব ইন্টারেস্টিং, মানে একটা খুব ইমোশনাল স্টোরি আছে। সেটা হচ্ছে যে আমাদের সিয়ামের খুব সবচেয়ে প্রিয় যে মানুষ পৃথিবীতে, সিয়ামের সবচেয়ে প্রিয় মানুষটা অসুস্থ হয়ে গেল। তখন আমরা নীলগিরিতে শুটিং করছিলাম বান্দরবনে, এবং সিয়ামের সবচেয়ে প্রিয় মানুষ, প্রিয়তমা, তার অপারেশন, এবং তখন পরের দিন অপারেশন। তা আমরা সবাই সিয়ামকে বললাম যে তুমি চলে যাও ঢাকায়, পরে শুটিং করা যাবে, কিন্তু তোমার প্রিয়তমা অসুস্থ, তোমার এই সময় তার অপারেশন হবে, তার পাশে তোমার থাকা উচিত। বাট সিয়াম বললো যে না, আমি যাব না, কারণ আমি যদি চলে যাই এই ডেটার শুটিংটা ভেসে যাবে, এবং এটা তো ঢাকা না, এটা বান্দরবন, এটা নীলগিরি। সো এই নীলগিরিতে এসে আবার শুটিং করাটা অনেক কঠিন ব্যাপার হয়ে যাবে। সো সিয়াম স্যাক্রিফাইস করলো। ও তার প্রিয়তমা তাকে ক্ষমা করতে পেরেছিল কিনা আমি জানি না, হয়তো আজও তাকে ক্ষমা করতে পারেনি তার প্রিয়তমা, কিন্তু সিয়াম প্রেফার টু শুট
Wow. আমরা অলরেডি জানি যে এই বিশ্ব সুন্দরী সিনেমাটি কিন্তু এখনো প্রেক্ষাগৃহে চলছে, যে পপুলারিটি এত বেশি যে এখনো সিনেমাটি মানুষ দেখছে। আনন্দ খালেদ ভাই যেদিন এটা রিলিজ পায় আমি দেখেছি যে সে মানে অনলাইনে থেকে দর্শকদের এক কথা ইন্টারভিউ নিয়েছে, যে সরাসরি লাইভে থেকে। আমি তাকে জিজ্ঞেস করছি যে ভাই আপনি যে লাইভে আছেন, মানে আপনাকে বোঝাই যাচ্ছে না যে আপনি একজন অভিনেতা, আপনি একজন জার্নালিস্ট, আপনি কি কখনো জার্নালিজমের প্রতি কোনো আসক্তি ছিল? তো না ডেফিনেটলি আমি তো জার্নালিস্ট এখনো হতে চাই। আচ্ছা। আমি যদি অ্যাক্টিং এ কেউ না ডাকে আর দেখি যে কোনো অ্যাক্টিং এর কোনো ফিউচার নেই, তখন আমার সেকেন্ড অপশন হবে জার্নালিজম। না, এটা জার্নালিজমটা আপনার সাথে মানে মানে আপনার কথা বলার ধরনটার সাথে খুব কোপ আপ করে, আমার কাছে ভালোই লাগে। এটা আমার সেকেন্ড ক্যারিয়ার অপশন আর কি। যদি অ্যাক্টিং এ না সুবিধা হয় তাহলে জার্নালিজমে চলে না আসবো। অবশ্যই হবে, কেন হবে না, হওয়ার তো কথা। তো বিশ্ব সুন্দর সিনেমাটি তো এখনো প্রেক্ষাগৃহে চলছে, তো দর্শকরা এটা নিবে কিনা, তো এরকম একটা কনফিউশন ছিল। তো একটা লম্বা প্যান্ডামিক সিচুয়েশনের পরে যে মানে প্রোগ্রাম এই সিনেমাটি কেমন দর্শকদের, তো দর্শকরা কেন সিনেমাটি দেখছে, মানে এত লম্বা সময় কেন দেখছে, মানে এখনো এগুলা বসুন্ধরা সিটি কমপ্লেক্স, মানে আমাদের স্টার সিনেপ্লেক্সে যাচ্ছে, তারপর ব্লকবাস্টারে যাচ্ছে। তো আপনার কি মনে হয়, যে আপনার ওপিনিয়নটা কি এখানে, যে দর্শকরা কেন দেখছে, মানে এটার পিছনের গল্পটা একটু আপনি একটু যদি বলতেন। আসলে আমার যেটা মনে হয় যে অনেকদিন পরে দর্শকরা একটা ফ্যামিলি গল্প পেয়েছে, মানে যেই গল্পটা ফ্যামিলির সব মানুষকে নিয়ে দেখা যায়। আপনি যদি সিনেমাটা দেখেন আপনি দেখবেন যে এটা কিন্তু একটা মায়ের গল্প, এবং এটা আসলে বিশেষ করে নারী দর্শক যারা, তাদের কিন্তু এই সিনেমাটা খুব ভালো লাগার কথা, কারণ এটা একটা মায়ের জীবন সংগ্রামের গল্প। একটা মাকে গ্লোরিফাই করা হয়েছে, এবং ফ্যামিলির যে মেয়েদের যে ভূমিকা, মায়েদের ভূমিকা, বোনদের ভূমিকা, এটা কিন্তু এই সিনেমায় হাইলাইটেড হয়েছে। এবং এমন একটা ফ্যামিলি, আর আমাদের এখানে কিন্তু ফ্যামিলি গল্প কম হয়। ধরেন আমাদের হয়তো গ্যাংস্টার নিয়ে বেশি ছবি হয় না, বা আমাদের রংবাজ বা এই ধরনের ছবি বেশি হয়, কিন্তু এটা একটা মানে আউট অ্যান্ড আউট একটা ফ্যামিলি সিনেমা। এই জন্যই মনে হয় দর্শকরা এভাবে মানে নিয়েছে ছবিটাকে, জাস্ট বিকজ এটা একটা ফ্যামিলি সিনেমা। এই জন্যই দর্শকরা ছবিটাকে পছন্দ করেছে এবং ছবিটাকে ভালোবেসেছে। তো আনন্দ ভাইয়ের কাছে আবার ফিরে আসবো। আমরা একটু কমেন্ট সেকশনে যাই। তাকে দর্শকরা অলরেডি যারা আমাদের ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন, তারা অনেকেই আনন্দ ভাইকে শুভকামনা জানাচ্ছেন, অনেকে গুড উইশ দিচ্ছেন। তো আমরা একটু কমেন্ট সেকশনে চলে যাই। কবির হোসেন লিখেছেন গুড শো। আনন্দ ভাই সেরা নাটক কোনটা? আব্দুল্লাহ আল জুবায়ের জানতে চেয়েছেন আপনার সেরা নাটক কোনটা, আনন্দ ভাই বলেন। সেরা নাটক এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় নাটক ব্যাচ 27, এবং ব্যাচ 27 দ্য লাস্ট পেজ। এই মানে এটা সিকুয়েল ছিল, পরপর দুইটা নাটক, ব্যাচ 27 এবং ব্যাচ 27 দ্য লাস্ট পেজ। এখন পর্যন্ত এটাই সবচেয়ে জনপ্রিয়। হ্যাঁ, আপন শাহ লিখেছেন ভালো লাগছে ভাই। নাজবুল HM লিখেছে লাভ ইউ ভাইয়া। আপন শাহ লিখেছেন বাংলা ভাষা, আপনার গানটা অবশ্যই সবাই পছন্দ করেছে, দুটি গানই খুব ভালো গিয়েছে আসলে। দারুন ব্রাদার। রাহিহান রানু লিখেছেন ওয়াও আনন্দ ভাইয়া আমার খুব প্রিয় অভিনেতা একজন। তো এই তো অনেক কমেন্ট করছেন আপনারা যারা ফেসবুক লাইভে আছেন, কমেন্টে অনেকেই করছেন, এবং ফেসবুক লাইভে কিন্তু আপনারা জয়েন করে ফেলতে পারছেন। আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/peoplesradiofm। আর ইন শর্টে আমি আপনাদেরকে আরেকবার জানিয়ে দিতে চাই যে আমরা অনলাইনে অফলাইনে প্রতিনিয়তই বিভিন্ন সামাজিক ও মানসিক প্রতিবন্ধকতার শিকার হই, কিন্তু এমন পরিস্থিতি আমরা চাইলেই যার জায়গা থেকে পরিবর্তনের চেষ্টা করতে পারি, এবং অনলাইনে চিন্তাধারার এই আলো ছড়িয়ে দিতে পারি আরও হাজারো মানুষের কাছে। এই পরিবর্তনের জার্নিকে সহজ করতে গ্রামীণফোন তৈরি করেছে ডিজিটাল স্টিকার সেট। আসুন আমরা একসাথে যে যার জায়গা থেকে পরিবর্তন আনার চেষ্টা চালাই, আর পরিবর্তনের শুরুটা সহজ করতে এই স্টিকারগুলো ছড়িয়ে দেই ইন্টারনেটের প্রতিটি কোণায়। বিস্তারিত জানতে ভিজিট করুন গ্রামীণফোনের ফেসবুক পেজে। আর ইন্টারনেটের শক্তিতে পরিবর্তন এখন চাইলেই সম্ভব। আর ভাইয়াকে আমি একটা পার্সোনাল কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে ভায়া হয়ে যাবে সজল ভাইয়ের পক্ষ থেকে। সেটা হচ্ছে গিয়ে ভাইয়া কি মঞ্চ নাটক কি এখনো করা হয় কিনা? কারণ মঞ্চ নাটক কিন্তু আমাদের যারা অভিনেতা যারা অভিনেত্রী আছে তাদের কিন্তু একটা রুট বলা হয়। এই ব্যাপারে ভাইয়া একটু সজল ভাইয়ের ভায়া হয়ে আমি প্রশ্নটা করলাম, একটু জানাবেন আমাদেরকে। এখন আর মঞ্চ নাটক সময় দিতে পারতেছি না, আচ্ছা। আমি আবার ফিরবো মঞ্চে ফিরতে, কারণ এটা তো রুট আসলে, আমি অবশ্যই ফিরবো, অভিনয়ের রুট। আমি অবশ্যই সামনে ফিরবো মঞ্চে। ওকে সজল ভাই কন্টিনিউ। আচ্ছা, বিশ্ব সুন্দরী নাটকের একটা মানে আমি এক্সট্রিমলি সরি, বিশ্ব সুন্দরী এই সিনেমায় একটা অসাধারণ গান আছে যেটা অলরেডি 4 কোটির ঘরে রিসেন্টলি। হ্যাঁ, তো এখন আমি আনন্দ ভাই এই গানটা অলরেডি সে ফেসবুক লাইভে অনেকবার গেয়েছে, আমি খুবই আমার ভালো লাগছে তার কণ্ঠে। আমি এখন একটু আনন্দ ভাইয়ের কাছ থেকে সেই 2 লাইন গাই। অবশ্যই রাতের সব তারা আছে দিনের গভীরে,
বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে, তুই কি আমার হবি রে, রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে, Excellent. তুই কি আমার হবি রে, Wow. তুই কি আমার হবি রে। আমার মনে হয় আনন্দ খালেদ ভাই অভিনেতা না হয় যদি সে Singer. না জার্নালিস্টের কথা বলছে, আমার মনে হয় না Second জার্নালিস্ট option, আর second সিঙ্গারও option। উচিত ছিল। না, এখানে একটা কথা বলি, আমি আমি তো কভার গান করি অনেক, একটা মৌলিক গান আমি করছি, সেটা হচ্ছে আমার নিজের লেখা, আমার নিজের সুর করা গানটার মানে আয়োজন, মিউজিক যে অ্যারেঞ্জমেন্ট করছেন আমাদের সাজিদ সরকার খুব, আপনারা নিশ্চয়ই তাকে চিনেন, খুব গুণী সুরকার সাজিদ সুরকার, উনি মিউজিক অ্যারেঞ্জমেন্টটা করছেন। তো এই গানটা আমি খুব সামনে, উনি অলরেডি কাজ শুরু করে দিয়েছেন, গানটার আমি সামনে রেকর্ড করব, হোপফুলি এই মাসেই গানটা নিয়ে আসছি। আচ্ছা, এবং এটা গানের টাইটেলটা কি আমাদেরকে একটু মানে ক্লিয়ার করা যাবে নাকি? টাইটেলটা একটু সিক্রেট, এই সিক্রেটই তো রিভিল করতে হবে আমাদেরকে। সেটা বলেই দেন আজকে। কোম্পানি এখনো মানে ছাড়তে মানা করছে, তবে গানটা আমি থিমটা বলি, গানটা একটা বিরহের গান, আচ্ছা মানে একটা গভীর বিরহের গান। আচ্ছা, তো কমেন্ট সেকশনে অলরেডি আমাদের জয়নীকে দিয়ে একটা কমেন্ট করেছে আচ্ছা। সে বা খালেদ ভাইকে, সায়েদ মোহাম্মদ খালেদকে, যে খুব ভালো লাগছে। তো চয়নীকে দিয়ে কাছে কিছু আপনার বলার আছে, তাহলে ফেসবুক লাইভ এখনই তাকে বলে দিতে পারেন। চয়নিকা দিকে আমি একটা কথাই বলতে চাই, চয়নিকা দি, আপনি আপনার প্রথম ছবি সুপারহিট, এখন কিন্তু দর্শকের প্রত্যাশা আপনার কাছে অনেক বেশি, রিয়েলি এবং খুব শিগগিরই আপনার দ্বিতীয় সিনেমা শুরু করে দেন, এবং আমি বিলিভ করি যে আপনার দ্বিতীয় সিনেমাও সুপারহিট হবে, তৃতীয় সিনেমাও সুপারহিট হবে, চতুর্থ সিনেমাও সুপারহিট হবে। শুধু এখন আপনার একটাই কাজ, একটার পর একটা সিনেমা বানানো আর সুপারহিট ছবি উপহার দেওয়া, সেটাই আমরা চাই, আমরা সবাই চাই, সেটাই আপনার কাছে। এবং চয়নীকে দিয়ে সব সিনেমায় আমরা কিন্তু খালেদ ভাইকেও চাই। হ্যাঁ ডেফিনেটলি। অলরেডি চয়নীকে দিয়ে আরো একটা কমেন্ট করেছে যে মানুষ মানে খালেদ ভাইকে আরেকটা করেছে যে মানুষ খুব ভালো স্বচ্ছ একজন মানুষ। থ্যাংক ইউ আসলে- চয়নিকা দিদি, কিন্তু আমরা কিন্তু আপনার কাছ থেকে এখন একটার পর একটা শুধু সুপারহিট ছবিই চাবো, দাবি একটাই। যেহেতু আপনি নিজেকে প্রমাণ করেছেন, আপনি প্রমাণ করেছেন যে বাংলাদেশের দর্শকদের জন্য সুপারহিট ছবি দেওয়ার ক্ষমতা, সক্ষমতা, যোগ্যতা এবং মেধা আপনার আছে, তাই বাংলার মানুষ এখন আপনার কাছ থেকে আরো অনেক সুপারহিট ছবি চাইবে, এটাই স্বাভাবিক। অবশ্যই অবশ্যই, খুবই স্বাভাবিক ব্যাপার। খালেদ ভাই আপনি কমেডিয়ান চরিত্রে আপনাকে বেশি দেখা গিয়েছে, মানে যে কোনো নাটক বলেন যে মানে কমেডিয়ান চরিত্রটা কি আপনাকে, মানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি ডিরেক্টরে আপনাকে কমেডিয়ান চরিত্র সিলেক্ট করে? আসলে কমেডির বিষয়টা কি, আমার কাছে যেটা মনে হয় যে কমেডি ইজ ইম্পর্টেন্ট আমাদের দেশের প্রেক্ষাপটে, যেখানে ধরেন আমাদের অনেক প্রবলেম, তাই না, মানুষ তো একটা রিলিফ চায়, সারাদিন নানা রকমের ক্রাইসিস ফেস করার পর Pressure. সন্ধ্যাবেলা এসে মানুষটা রিলিফ চায়। সো কমেডি কিন্তু আমাদের সবসময় ইম্পর্টেন্ট থাকবে। আমি কমেডি, আই ফিল প্রাউড যে আমি কমেডি অ্যাক্টিং করি। তবে আমি রিসেন্টলি দুইটা কাজ করেছি খুব সিরিয়াস, একটা হলো মেন্টাল প্যান্ডামিক, আচ্ছা যেটা মাহমুদ নিয়াজ চন্দ্রদীপ ভাইয়ের নিউ এরা ফিকশন থেকে এসেছে, এটা কিন্তু খুব সিরিয়াস ক্যারেক্টার করেছি, আমার সঙ্গে ছিলেন দোলন দে। আরেকটা কাজ করেছি আমাদের ইয়ামিন আলান ভাই খুব মেধাবী পরিচালক, ওনার একটা কাজ করেছি ত্রয়ী, এটা আমার সঙ্গে ছিলেন নাইলা নাইম, আচ্ছা, এবং এই দুইটা কিন্তু খুব সিরিয়াস কাজ। সো সিরিয়াস কাজও করছি, বাট এগেইন আমি যে কমেডি করবো না তা না, অবশ্যই কমেডি করবো, ভালো স্ক্রিপ্ট পেলে আমি ডেফিনেটলি আই উইল লাভ টু ডু সাম মোর কমেডি অ্যাক্টিং, পাশাপাশি সিরিয়াস কাজ করছি, গান বাজনা করছি। সো আসলে লাইফ তো মানে কি, লাইফ মানে কিছু কমেডি, কিছু সিরিয়াস, কিছু পজিটিভ, কিছু নেগেটিভ, কিছু সবকিছু গান, মিলিয়ে। কিছু রাগ, কিছু দুঃখ, কিছু কষ্ট, কিছু কান্না, কিছু অশ্রু, সবকিছু মিলিয়েই জীবন। সো জীবনে Right. সবকিছু আনন্দ ভাই কি মানে আপনার কি মনে হয় যে আপনার এই যে মানে আউটলুকটা, মানে আমরা অনেকেই হয়তো অনেকে মানে আমরা মনে করি যে হয়তো সে মোটা মানুষ, সেই জন্য সে কমেডিয়ান হিসাবে খুব এই জায়গাটাকে না ভালো মোটা করবে। না, মোটা হলে কমেডিতে খুব সুবিধা হয়, মানে আপনি কমেডি অ্যাক্টিং, আপনি যদি মোটা হন আপনি খুব ইজিলি ক্যারেক্টার পাবেন, কারণ আচ্ছা, মোটা একটা মানুষ যখন ক্যামেরার সামনে দাঁড়ায় তাকে দেখলে এমনি হাসি পায়। সেটা তো আপনি কমেডিয়ানের কাজটা কি, কমেডিয়ানের কাজটা হলো মানুষকে হাসাতে হবে। আপনার ফিগার দেখে যদি একটা মানুষ হেসে দেয় তাহলে তো অর্ধেক কাজটা ওখানেই হয়ে গেল, বাকি অর্ধেক আপনি অ্যাক্টিং দিয়ে করবেন, রাইট। অর্ধেক কাজটা কিন্তু ওইটাই হয়ে গেল যে আপনার ফিগারটা দেখে একজন মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখি আপনি ফিক করে হেসে দিল, হুম। তাহলে কিন্তু আপনার অর্ধেক কাজ ওখানেই শেষ, তাই না? ওটা একটা বিশাল সুবিধা আর কি। একদম সঠিক বলেছে আসলে ভাইয়া। তা আনন্দ ভাই অভিনেতা না হলে, মানে আপনি তো জার্নালিস্ট অবশ্য সেকেন্ড অপশন লিখেছেন, জার্নালিস্ট না হলে কি হতেন? সিঙ্গার।
সিঙ্গারি। থার্ড অপশন। হয়তো ইয়ে করতাম, সুর করতাম, গান লিখতাম। আমার গান লিখতে খুব ভালো লাগে। ওয়াও, হয়তো পুরোপুরি ফুল টাইম গীতিকার হয়ে যেতাম। তা আনন্দ ভাই কখনো মনে হয় না যে আমি এই যে একজন মোটা মানুষ, ধরেন আমি শুকনা হতাম যদি, তাহলে আমি একজন মানে লিড ক্যারেক্টার সিএম এর মতো অভিনয় করতাম, আমার পরিমণি হতো বা একটা ভালো নায়িকা। হ্যাঁ, এটা খুব দুঃখ লাগে যে তাহলে আমার বড় বড় নায়িকারা আমার সাথে আপনার সাথে ক্যারেক্টার করতো। হ্যাঁ, এটা তো একটা দুঃখ আছে, কিন্তু কিছু করার নেই। আমার কথা হচ্ছে যে যা আছে এটা নিয়েই ভাবতে হবে। কি হতে পারতো, ধরেন আমি তো শাহরুখ খানও হতে পারতাম, বা আমি সালমান খানও হতে পারতাম, কিন্তু এটা তো ভেবে লাভ নেই। আমার জন্ম হয়েছে বাংলাদেশে, আমি ঢাকা শহরে, আমি তো বোম্বের কথা ভেবে আমার লাভ নেই, তাই না? সো আমি যেটা আছি, যা আছি সেটাই ঠিক মতো কাজ করতে পারা, আনন্দে থাকা, রাইট, ভালো থাকা, সেটাই ইম্পর্টেন্ট। আর জীবনে একটা জিনিস বলি, চাহিদার কোনো শেষ নেই। আপনি 4টা ছবি হিট করার পর মনে হবে আরো 5টা আরো চাই। এই চাহিদার জীবনে কোনো শেষ নেই। তো আনন্দ ভাই যদি কখনো নাটক থেকে, মানে অনেকে আছে যে নাটক করতো, এখন নাটক থেকে পরিচালনায় চলে আসছে। আমি তো পরিচালনা করেছি অলরেডি। আমার একটা শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে। আচ্ছা, আমার একটা শর্ট ফিল্ম সিনেমাটিক ইন্টারন্যাশনাল ফেস্টে অ্যাওয়ার্ড পেয়েছে। সো পরিচালনা আমার আগ্রহ আছে, আমার ঝোঁক আছে। আচ্ছা, আমি খুব সিরিয়াসলি সামনে পরিচালনায় আসতে পারি যদি ভালো Good না। thing. কিন্তু আমার একটা প্রবলেম আছে, আমি অন্যের স্ক্রিপ্টে কাজ করতে পারি না। আমার নিজের স্ক্রিপ্ট হতে হবে এবং সেই গল্পটাকে আমাকে বিলিভ করতে হবে। আই মাস্ট বিলিভ ইন দ্যাট স্টোরি। আমি যদি সেই গল্পটাকে বিশ্বাস করতে পারি যে না, এই গল্পটা আমি বিশ্বাস করি, তখন আমি কাজ করতে পারি। আমি কোনো অন্য কারোর স্ক্রিপ্টে কাজ করতে পারি না। আর যেই গল্প আমি বিশ্বাস করি না, সেই গল্প আমি কাজ করতে পারি না। সো আমার নিজস্ব স্ক্রিপ্ট এবং যে স্ক্রিপ্ট আমি বিশ্বাস করতে পারবো, সেই স্ক্রিপ্টে আমি ভবিষ্যতে কাজ করব। আনন্দ ভাই অলরেডি আপনার অভিনয় সম্পর্কে জানছি, মানে আমাদের ছোট পর্দায় নাটক, মানে আপনার ছোট পর্দার নাটকের সংখ্যাটা কিরকম হতে পারে এখন পর্যন্ত? মানে 100-র বেশি হবে। 100-র বেশি সেঞ্চুরি। ওয়াও, তাহলে তো একটা ক্ল্যাপ দিতে হয় আমাদের আসলে সবাইকে। তা তো অবশ্যই। Thank you. 100-র বেশি নাটক। মঞ্চে 3টা সিনেমা হয়ে গেছে, 7-8টা। কম না, একেবারে কম কাজ না। আর আনন্দ ভাই উপস্থাপনাও কিন্তু অসাধারণ। আমি Right. দেখেছি সে কি মাঝে মাঝে উপস্থাপনাও করে, খুব ভালো ভালো উপস্থাপনায় সে তার বেশ দেখাচ্ছে, মানে খুব মানে কারিশমা দেখিয়েছে অলরেডি। তো আমার কাছে আমার আর একটা কোশ্চেন আছে, মানে আনন্দ ভাইয়ের কাছে, যে আনন্দ ভাই কি কখনো এরকম ফিল করেছেন যে আমার তো অভিনয় করতে করতে আমার বয়স হয়ে যাচ্ছে, বিয়ে শাদীটা কবে করব? বিয়ে শাদীর বিষয়টা যদি একটা পার্সোনাল কোশ্চেনে চলে আসলাম। বিয়ে শাদী যখন হবার তখন হবেই, তুমি ভেবে লাভ নেই। প্রেমে পড়েছেন কয়বার? বহুবার। তাদেরকে মুখ থেকে কি বলতে পারেন না কখন হচ্ছে, মানে ব্যাটে বলে হয় নাই আর কি। মিসম্যাচ। আপনি শুধু ব্যাট চালালে হবে না, আপনার ব্যাটটা বলে লাগতে হবে, টাইমিং হতে হবে, এবং টাইমিং হতে হবে, এবং বলটা বাউন্ডারির বাইরে যেতে হবে। সো শুধু আপনি ব্যাট চালালেই তো হচ্ছে, পারফেক্ট শট হতে হবে আর কি। ব্যাটের সাথে বলের যে সংযোগ, কানেকশনটা পারফেক্ট হতে হবে। তো লিসেনারদের আবার বলে নিতে চাই, আপনারা চাইলে আমাদের টিউন করতে পারেন 91.6 FM এ, অথবা আপনারা এখন ফেসবুক লাইভে যারা আছেন তারা আরও বেশি বেশি কমেন্ট করেন, যেন আজকের অতিথিকে আপনাদের এই কোশ্চেনগুলো আমরা পৌঁছে প্রেজেন্ট করতে পারি ডেফিনেটলি। আর হ্যাঁ, সজল ভাই যেটা বলছিলেন যে আপনারা চাইলে আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে অলরেডি কানেক্টেড হয়ে গিয়েছেন যারা, লাইভটি শেয়ার করে দিতে পারেন। আর আমি আপনাদেরকে আরেকটু ইন শর্টে জানাতে চাই যে আমরা অনলাইন অফলাইনে প্রতিনিয়তই বিভিন্ন সামাজিক ও মানসিক প্রতিবন্ধকতার শিকার হই, কিন্তু এমন পরিস্থিতি আমরা চাইলেই যার যার জায়গা থেকে পরিবর্তনের চেষ্টা করতে পারি এবং অনলাইনের চিন্তাধারার এই আলো ছড়িয়ে দিতে পারি আরও হাজারো মানুষের কাছে। এই পরিবর্তনের জার্নিকে সহজ করতে গ্রামীণ ফোন তৈরি করেছে ডিজিটাল স্টিকার সেট। আসুন আমরা একসাথে যে যার জায়গা থেকে পরিবর্তন আনার চেষ্টা চালাই, আর পরিবর্তনের শুরুটা সহজ করতে এই স্টিকারগুলো ছড়িয়ে দেই ইন্টারনেটের প্রতিটি কোণায়। বিস্তারিত জানতে ভিজিট করুন গ্রামীণ ফোনের ফেসবুক পেজে। ইন্টারনেটের শক্তিতে পরিবর্তন এখন চাইলেই সম্ভব। আর ভাইয়া কিন্তু একটা ব্যাটে বলের কথা বলছিল, আর হচ্ছে সজল ভাইয়া ট্রাই করছিল আরো কিছু সিক্রেট রিভিল করার জন্য। ভাইয়া গান লিখে, আমার কথা হচ্ছে যে অনেক বোরিং হয়ে যায়, আমি একটু গান গাই। হ্যাঁ ডেফিনেটলি, হ্যাঁ শুধু কথায় বোরিং হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, আমার খুব প্রিয় একজন সিঙ্গার আছে, ফেরদৌস ওয়াহিদ। ওকে, আর এই গানটা সুর করেছিলেন লিজেন্ড লাকি আখন্দ। ওয়াও। আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালা আর প্রাণে সহে না রে, এই জ্বালার প্রাণে সহে না। আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালার প্রাণে সহে না রে, এই জ্বালার প্রাণে সহে না।
ও মনরে কিসের তরে রয়ে গেলি তুই, ও মনরে কিসের তরে রয়ে গেলি তুই। আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালা আর প্রাণে সহে না। বলেছিলি তুই যে আমায়, আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম। পোড়া বুকে তোরি কথা বারে বারে বেজে ওঠে, পোড়া বুকে তোরি কথা বারে বারে বেজে ওঠে, তাই তোকে আর ভোলা হলো না রে। এই জ্বালা আর প্রাণে সহে না। জানি না কেন যে আমায় একা ফেলে চলে গেলি, ভুলেও কি মনে পড়ে না। তোরি মতো কোনো দিনও আমিও যে চলে যাব, তোরি মতো কোনো দিনও আমিও যে ভুলে যাব, তবু এই জ্বালা প্রাণে সইব না রে। এই জ্বালা আর প্রাণে সহে না, এই জ্বালা আর প্রাণে সহে না। আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালার প্রাণে সহে না রে। এই জ্বালার প্রাণে সহে না। ওয়াও, গ্রেট। একটা ওয়াও দিলে কাজ হবে না, অনেকগুলো ওয়াও, মানে ওয়াও ইকো হতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই গানটা কিন্তু মানে আমি ছোটবেলা থেকে শুনি, এবং এই গানটা হচ্ছে আমাদের লাকি আখান, উনি তো মারা গেছেন, এবং আমাদের একজন লিজেন্ড সুরকার লাকি আখান। তো আমার মনে হয় যে অলরেডি সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করেছে, অনেকে আবার ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে যে কেন কমেন্ট পড়া হচ্ছে না। তো আমরা একটু কমেন্টে চলে আসি। রাইহান রানু লিখেছে, আনন্দ ভাইয়ার হাসি মুখটা ভীষণ রকম ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। আবু বকর লিখেছে, অপূর্ব ভাইয়ের সাথে আপনার অনেক নাটক দেখেছি তো ভাই, তোমার অভিনয় ভালো লাগে। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আর একজন লিখেছেন শাকিল ইসলাম, ভাইয়া আমি ঢাকার মিরপুর থেকে বলছি। একজন অবশ্য আরবি হরফে লেখা, তার নামটা আমি পড়তে পারলাম না, সেই লিখেছে কমেন্ট না পড়লে আর সই দেখবো না। ভাই আপনারা কেউ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে না, আমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট পড়বো। আপনারা বেশি বেশি কমেন্ট করেন আর এই প্রোগ্রামটিও শেয়ার করেন, যেন আপনার বন্ধু বান্ধব এবং যারা আপনাদের সাথে আছে তারাও যেন এই প্রোগ্রামটি দেখতে পারে। পিপলস রেডিও 91.6 FM এর পিপল স্টার এই অনুষ্ঠানটিতে আমরা সবসময় একজন অতিথিকে সাথে নিয়ে আসবো। আনন্দ ভাইয়ের সাথে আজকে আমরা আছি। আনন্দ ভাইয়ের কাছে একটা বিষয় আমার কোশ্চেন আছে যে, আনন্দ ভাই এখন তো সিনেমা অনেক বানানো হচ্ছে, অনেক পরিচালকই অনেক সিনেমা বানাচ্ছে, আপনি যদিও ছোট পর্দার অভিনেতা, আপনি সিনেমাও করেছেন, তো এই সিনেমা ইন্ডাস্ট্রিটার এখন বর্তমান সিচুয়েশনটা কি? মানে অনেকে তো বলছে এটা আসলে খারাপ, এখন সিচুয়েশনটা সিনেমা ইন্ডাস্ট্রিটা ভালো যাচ্ছে না, অনেক ছবি বানানো হচ্ছে, রিলিজও পাচ্ছে না। তো এখন আপনার এই সম্পর্কে একজন অভিনেতা হিসেবে আপনার মতামতটা একটু জানতে চাচ্ছিলাম। সিনেমা আসলে যেমন ধরেন আমি বলি, এই যে আমাদের উজ্জ্বল ভাইয়ের একটা ছবি আসলো 49 বাতাস, মাসুদ হাসান উজ্জ্বল, এই ছবিটা কিন্তু খুব ভালো চলেছে,
এবং টানা 9-10 সপ্তাহ সিনেমা হলে চলেছে। বিশ্বসুন্দরী খুব ভালো চলেছে। আমার মনে হয় কি যদি একটা ভালো গল্প দেওয়া যায় রাইট, তাহলে কিন্তু ছবি চলবে। স্টারকাস্ট একটা ফ্যাক্টর, যেমন এখানে সিয়াম পরি ছিল আমাদের সিনেমায়, এটা অনেক হেল্প করে। স্টার আরিফিন শুভ হোক, সাকিব খান হোক, বা ইভেন যেই হোক, ভালো একটা হিরো হিরোইন থাকলে তো অবশ্যই ছবিটা ভালো। আর বাজেটেরও তো একটা বিষয় আছে মনে হয় নাকি, মানে বাজেট কি খুব বেশি? আচ্ছা, বেশি বাজেট হলে কি আপনার কি মনে হয় যে মানে অনেকে বলছে বিগ বাজেটের একটা ছবি রিলিজ পেয়েছে কিন্তু আসলে ফ্লপ যাচ্ছে। বাজেট খুব বড় ব্যাপার না আমার কাছে, যেটা মনে হয় কি ভাইয়া, গল্প ভালো একটা Story. ভালো একটা গল্প খুব দরকার। ভালো একটা গল্প খুবই দরকার, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে কাস্টিং। আচ্ছা আচ্ছা, ভালো গল্প, ভালো মেকিং এবং ভালো কাস্টিং হলে অনেক কিছু করা সম্ভব। অলরেডি দেখা যাচ্ছে যে নতুন নতুন ডিরেক্টর চলে আসছে যে হয়তো কখনো ডিরেকশন দিত না, এখন হয়তো নাটক থেকে বা সিনেমা হয়তো একটা ক্যারেক্টার ছিল, এখন হয়তো ডিরেকশনে চলে আসছে। তো এটা আপনার কি মনে হয়, এটা কি ইমপ্যাক্ট করতেছে না আমাদের মানে এই যে সিনেমা ইন্ডাস্ট্রিটা, মানে এটা আবার আপনার অপিনিয়নটা কি এটা? না, কিন্তু আপনি যদি দেখেন যে আমাদের নাটকের ডিরেক্টরেই কিন্তু ভালো ভালো হিট সিনেমা দিচ্ছে। যেমন ধরেন আপনি যদি লাস্ট 10 বছর আয়নাবাজি খুব হিট ছবি, এটা কিন্তু অমিতাভ রেজা, যে কিন্তু এফডিসি ডিরেক্টর না। তারপরে আমাদের এই যে শিয়াব শাহিন আমাদের সিনেমা ছুঁয়ে দিলে মন, বা ইভেন আপনি যদি দেখেন ঢাকা অ্যাটাক, দীপঙ্কর দীপন, উনি নাটকের ডিরেক্টর। সো চয়নিকা চৌধুরী নাটকের ডিরেক্টর। সো নাটকের ডিরেক্টর মাসুদ হাসান উজ্জ্বল নাটকের ডিরেক্টর। তো নাটকের ডিরেক্টর একটু হিট ছবি মানে দিচ্ছে। নাটক থেকেই এখন বরঞ্চ সিনেমা থেকে নাটকের ডিরেক্টররা ভালো করছে, ভালো এটা তো করছে। তবে আমি আশা করবো যে এফডিসি ডিরেক্টরও ভালো করবে। আমরা তো চাই এফডিসি ডিরেক্টরও সুপার হিট ছবি দেখি, শুধু নাটকের ডিরেক্টর কেন দেখি? আমি যে Right. সবাই দেখি, নাটকের ডিরেক্টরও দেখ, এফডিসি ডিরেক্টরও দেখ। আর নিউদেরকে তো ওয়েলকাম জানাতে হবে, তা না হলে তো আসলে ইন্ডাস্ট্রি এরকম একটা কনজাস্টেড জায়গায় পড়ে যাবে অ্যাকচুয়ালি। তবে নতুন ডিরেক্টর ভালো করছে। রাইট, যদি দেখেন ইভেন একটা ছেলের ছবি বানাচ্ছে কিছুদিন আগে, কাঠবিড়ালি, নিয়ামুল মুক্তার, বাচ্চা একটা ছেলে, রেদওয়ান রনি ভাই অ্যাসিস্ট্যান্ট ছিল, খুব ভালো ছবি ছিল। রাইট। আর সিনেমার ক্ষেত্রে আনন্দ খালেদ ভাই, আপনার কি মনে হয় যে গানও একটা মানে একটা বড় বিষয়? যেমন বিশ্বসুন্দরী সিনেমাটি যখন রিলিজ পায়, আপনার অভিনীত বিশ্বসুন্দরী সিনেমা, এই সিনেমাটির এই যে আপনি যে গানটা গেলেন যে তুই কি আমার অভিরে, এই গানটি মানুষ অলরেডি তখন অনেক মানুষ মানে যারা লিসেনার আছে, যারা মানে গান পছন্দ করেন, তারা শুনেই সিনেমার প্রতি আগ্রহ বেড়ে গেছে। তা আপনার কি মনে হয় যে গানটাও কি একটা সিনেমার জন্য মানে একটা প্রমোশনের মাধ্যম নাকি? যেমন ধরেন মনপুরা। আচ্ছা, মনপুরা কেন হিট করেছিল? অসাধারণ কিছু গান ছিল কিন্তু, মনে নেই যে টাচি গানগুলো। সো গান অনেক বড় ফ্যাক্টর। গান আমাদের, বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে, আমি আপনার সাথে একমত যে যদি গানগুলো ভালো হয় তাহলে গানগুলা সিনেমার প্রচারে একটা বিরাট কাজ করে। মানে গানগুলা সিনেমার প্রতি মানুষের যে আকর্ষণ, অ্যাট্রাকশন, এটা অনেক বাড়িয়ে দেয়। ঠিক, আপনার সাথে আমি একমত। কারণ অনেক দেখা যাচ্ছে যে অনেক সিনেমার প্রোমোটা দেখে মানুষ ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে, কিন্তু সিনেমাটা ভালো হয়েছে, মানে পজিটিভটা নেগেটিভটাই বেশি দেখা যায় অনেক ক্ষেত্রে। অবশ্যই। তো আনন্দ ভাই ক্ষেত্রে অনেকে আবার অনেক কমেন্ট করেছেন, আমি আর একটু কমেন্ট সেকশনে ফিরে যাই। মেহেদি হাসান লিখেছেন, আনন্দ খালেদ আমাদের ভালোবাসা। থ্যাংক ইউ। মেহেদি মানে আমার খুব কাছের আপন ছোট ভাই। মেহেদি হাসান এবং মেহেদি হাসান সে কিন্তু আমাদের ব্লগ, যে বাংলা নাটক, বাংলা মুভিজ, বিভিন্ন ব্লগ আছে না আমাদের, বাংলা মিউজিক ভিডিও, অনেক লেখালেখি করে এবং খুব ভালো লেখে। সে খুবই ভালো লাগে মেহেদি হাসান খুব ভালো লাগে। আরো একটা কমেন্ট করেছে, তিনি আনন্দ খালেদকে ভিলেন চরিত্রে বেশ মানাবে। আপনার কি মনে হয় আনন্দ খালেদ ভাই, আপনাকে কি ভিলেন চরিত্রে বা এরকম দেয়া হলে কি আপনি করবেন? অবশ্যই করবো, কেন করবো না? মানে আমি অ্যাক্টর, আমি একজন অভিনেতা। আমি আমাকে যদি ভিলেন চরিত্র দেয় আমি অবশ্যই করবো, কেন করবো না? অবশ্যই করবো। ক্যারেক্টার হচ্ছে বড়। আচ্ছা, আমাদের একজন বায়েজিদ হাসান মুন আমাকে অনুরোধ করেছে যে ভাই আমার নামটা একটু বললেন। বায়েজিদ হাসান মুন, আপনার নামটা বললাম ভাই, বায়েজিদ হাসান মুন। অনেক শুভেচ্ছা আপনার জন্য, অনেক ভালোবাসা। মেহেদি হাসান ভাই অলরেডি অনেকগুলো কমেন্ট করে ফেলেছেন, এতগুলো পড়া সম্ভব না, তারপর একটা পড়ছি। মেহেদি হাসান খুব ভালো লেখে। মেহেদি হাসান, আমি এটা মানে দ্বিধাহীন চিত্তে বলতে পারি, মেহেদি হাসান খুব ভালো লেখে। মেন্টাল প্যান্ডামিক অনবদ্য ছিল আপনার মেহেদি হাসান ভাই লিখেছে, আর কমেন্ট করেছে, পাহাড়ি মেয়ের কান্না কবিতাটি শুনতে চাই, শোনাবেন নাকি? পাহাড়ি কন্যার কবিতাটা বের করতে হবে। কবিতাটা এরকম ছিল যে মানে একটা, আমি বান্দরবনের রিসোর্টে গিয়েছিলাম শুটিং করতে, অসুস্থ হয়ে গিয়েছিলাম, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, আমি একা রিসোর্টে। তখন একটা পাহাড়ি মেয়ে আমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছিল, আমাকে আশ্রয় দিয়েছিল। সে আমার পাশে বসেছিল, অষ্টাদশী মেয়ে, সে ভয় পায়নি আমাকে, সে আমাকে সাহস দিচ্ছিল। ওই তার প্রতি একটা মানে
নৈবেদ্য। না, আপনি তো ইদানিং দেখছি যে আমি ফেসবুক লাইভে এসে আপনি অনেক কবিতা পড়ছেন, ইভেন আমি যতটুকু জানি যে আপনার কিছু পত্রিকাও কিছু কবিতা ছাপানো হয়েছে। তো এরকম কোনো একটা কবিতা এই কবিতাটা বের করতে হবে। আচ্ছা, আচ্ছা। পাহাড়ি মেয়ের কবিতাটা আমরা অন্য কথা বলতে থাকি, আমি আচ্ছা, আমি কবিতাটা বের করি। আবার একটু কমেন্ট সেকশনে যাই যে আমাদের কমেন্ট পড়েন না ভাই, আপনারা মেহেদী হাসান ভাই কমেন্ট পড়েন না, লিখেন না। সবার কমেন্ট হচ্ছে অ্যাড স্ট্রিচ পড়া লাগবে আর কি। সবার কমেন্ট তো পড়া সম্ভব না, অনেক সময় স্কিপ হয়ে যায়। তো আরেকজন মেহেদী হাসান। লিখেছেন যে বায়েজিদ হাসান মুন, বস আরে কিস একটা জিনিস, সরি আমি আসলে পড়তে পারলাম না আপনি কি লিখেছেন। শাপলা সরকার লিখেছেন দাদা প্রেমে পড়া বারণ কারণে অকারণ। আচ্ছা, মানে এই গানটি শুনতে যাচ্ছে এমন কিছু কি? এটা কি কোনো গান নাকি? না, উনি হয়তো আমি যে প্রেমে পড়ছি ও না বা- আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা মানে নিয়ে ওটাকে হয়তো ইন্ডিকেট করেছে। আমার মনে হয় যে আনন্দ খালেদ ভাইকে অনেকে প্রেমে পড়ে যায়, কিন্তু তারা হয়তো এক্সপ্রেস করতে পারছে মানে Cute. হ্যাঁ। কিউট কিউট যে একটা জার্গন ওয়ার্ড আছে সেটা হয়তো ইউজ করে অনেকেই হয়তো। আর সজল ভাই, আমাদের কাছে কিন্তু সময় একেবারেই কম দেখা যাচ্ছে। যদি আপনি আপনার প্রশ্নগুলো ভাইকে আরেকটু মানে মানে খুব ফোর্সফুলি যদি করতে পারেন তাহলে হয়তো ভাই আর অনেক কিছু জিজ্ঞাসা করবো। অবশ্যই আপনার প্রোগ্রামে তো শেষ পর্যায়ে চলে এসেছি। আনন্দ খালেদ ভাইয়ের কাছ থেকে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে খালেদ ভাই তো একজন অভিনেতা, তো অভিনয় জগতে যারা আসতে চায়, হ্যাঁ আমাদের তো এখন তো ইউটিউবের একটা মাধ্যম হয়েই গিয়েছে, কিন্তু আপনার কি মনে হয় যে আচ্ছা, আমি কবিতাটা পেয়ে গেছি, কবিতাটা কি হ্যাঁ। পড়বো আমি? হ্যাঁ শিওর, হ্যাঁ, sure. কবিতাটা আমাদের খুবই ভালো লেখক মেহেদী হাসান অনুরোধ করেছেন কবিতাটার জন্য, আমি কবিতাটা পড়ি। হ্যাঁ, আচ্ছা। পাহাড়ি মেয়ের নিষ্পাপ মুখ, ভয় পেয়েছিলাম আমি। একটি বড় বাংলো বাড়িতে ছিলাম একা, সঙ্গী সাথীরা অনেক দূরে ছড়িয়ে ছিটিয়ে, আর কেউ ছিল না পুরো বাংলো বাড়িটিতে। ছিল শুধু একটি নিষ্পাপ পাহাড়ি মেয়ে। বয়স কত হবে মেয়েটির? 18। এক পুরো সন্ধ্যা জুড়ে আমায় সাহস দিয়েছিল মেয়েটি। না, কখনোই মেয়েটি ভয় পায়নি। একটিবারও ভাবিনি যে এই বাঙালি পুরুষ এই নির্জন বাংলোতে আমাকে একা পেয়ে ধর্ষণ করতে পারে। একটিবারও ভাবিনি যে এই বাঙালি পুরুষ এই নির্জন বাংলোতে আমাকে একা পেয়ে ধর্ষণ করতে পারে। সরি, বরং তার মুখে সবসময় দেখেছি স্মিত হাসি। তার হাসি, তার সরলতা সাহসী করে তুলেছে ভীত আমাকে নির্জন এক বাংলো বাড়িতে। বন্ধুরা সঙ্গীরা ফিরে এলো কিছুক্ষণের মধ্যেই। পাহাড়ি মেয়েটি হারিয়ে গেল আমার দৃষ্টিসীমা থেকে। খুব আড্ডা হচ্ছিল, জমজমাট তাস খেলার মাঝেই উকুলেলে বাজিয়ে গুনগুন করে গাইছিলাম 2 লাইন। কিন্তু আমার চেতন মনের একটু নিচের স্তরে ভেসে উঠছিল বারবার একটি নিষ্পাপ পাহাড়ি মেয়ের মুখ। থ্যাংক ইউ সো মাচ। আর আজকের মতো আমাদেরকে আসলে র্যাপ আপ করতে হচ্ছে, রিজনটি হচ্ছে সময় একেবারেই কম। আর খালেদ ভাইয়া, আপনি আমাদের মানে খালেদ না, অ্যাকচুয়ালি আনন্দ খালেদ ভাইয়া, আসলে খালেদ ভাইয়া চলে এসেছে শর্ট করতে গিয়ে। আনন্দ বাদ দেওয়া হ্যাঁ, যাবে। আনন্দ বাদ দিয়ে, কারণ আনন্দ বাদ দেওয়া যাবে না, ডেফিনেটলি আনন্দকে বাদ দেওয়া যাবে না, কমানো যাবে তাহলে। আনন্দ কমানো যাবে না। আজকের মতো আমাদেরকে র্যাপ আপ করতে হচ্ছে। তবে ভাইয়ার কাছে যেটা হচ্ছে আরও অনেক ভালো ভালো কাজ আমরা আশা করি, কারণ আমাদের এই যে ইন্ডাস্ট্রিটা রয়েছে সেটা খুবই ছোট। আমার আপাত দৃষ্টিতে মনে হয় যদি পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে কম্পেয়ার করি তাহলে অনেক ছোট। আশা করব যে আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক বড় হবে এবং আপনারা যারা কাজ করছেন রাইট নাও, যারা হচ্ছে স্টেজে পারফর্ম করছেন বা নাটকে পারফর্ম করছেন বা সিনেমাতে পারফর্ম করছেন, আপনারা আরও ভালো কাজ করবেন যাতে আমরা আরও ভালো ভালো সিনেমা পাই এবং আমাদের যারা অনেক খেটে খাওয়া মানুষ আছে যারা হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু খোঁজে, নাটক, তারপর হচ্ছে সিনেমা, অনেক কিছু খোঁজে। আশা করছি আপনারা তাদের চাহিদা ফুলফিল করতে পারবেন। সো আজকের মতো আমাদেরকে বিদায় নিতে হচ্ছে পিপল স্টার থেকে। আর ডেফিনেটলি আমি দুজনের কাছ থেকে আসলে ইন শর্টে কিছু জানতে চাই, অবশ্যই সজল ভাইয়া এবং আনন্দ খালেদ ভাইয়ের কাছ থেকে। আনন্দ ভাই আগে বলুক। হ্যাঁ, আনন্দ ভাই আপনি আগে বলুন। ভাইয়া কিছু বলবেন, আপনি কি করতে চান, আপনার অ্যাম্বিশন কি, আপনার কোথায় নিয়ে যেতে চান আপনি নিজেকে এই ব্যাপারে? না, আমি তো অ্যাক্টিং করতে চাই, গান গেতে চাই, আচ্ছা সাংবাদিকতা করতে চাই, আচ্ছা, All-rounder. All-rounder. উপস্থাপনা করতে চাই। আচ্ছা। আর কিছু তো মনে হয় এক জীবনে আর কিছু প্রয়োজন নেই। আশা না করেই ভালো। আর Okay. একটা কথা বলি, সেটা হলো যে পিপলস রেডিও 91.6 FM এর যারা শ্রোতা আছেন, যারা দর্শক আছেন, তাদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা।
আপনাদের মঙ্গল হোক, আপনারা আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা মুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আর আজকের মতো আমাদের বিদায় নিতে হচ্ছে ডেফিনেটলি হচ্ছে সজল ভাইয়া নেক্সট ফ্রাইডেতে 7 PM চলে আসবে কোনো একজন নতুন স্টার নিয়ে, ডেফিনেটলি পিপল স্টার নিয়ে। আজকের মতো আমাদের বিদায় নিতে হচ্ছে। ভাইয়া আপনি কিছু বলবেন? আমার তো নতুন করে বলার কিছু নাই, আমার পাশে একজন আছে অলরাউন্ডার। আমি অবশ্য অলরাউন্ডার হতে পারবো না, কারণ বিনোদন সাংবাদিকতাই আমার হচ্ছে একটা মানে আচ্ছা। এটার মধ্যেই আমি ডুবে Passion. আছি। হ্যাঁ, তো হোস্টিং করছি, অ্যাঙ্করিং, সব কিছু মিলায় আমি যেও চাচ্ছি, আমাদের একটা ড্রিম আছে, তবে ফ্লাশ করতে চাই না, ওকে। কিছুটা সেক্রেটি থাক। পিপলস রেডিও 91.6 FM এর লিসেনার যারা আছেন আমাদের, এখন যারা শুনতে পাচ্ছেন, তারা অলরেডি রাজীব ভাই বলে দিয়েছে যে আমাদের প্রোগ্রামটি প্রতি শুক্রবার ঠিক সন্ধ্যা 7টায় রাইট। চলে। আপনার এই নেক্সট এপিসোডেও আরেকজন স্টারকে পেয়ে যাবেন, তো এই জন্য আপনারা সবসময় ফেসবুক লাইভে থাকেন। আমাদের পিপলস রেডিওর এই প্রোগ্রামটি আপনাদের এই ধৈর্য সহকারে এই সময়টুকু যে আপনারা দিয়েছেন, এই জন্য আপনাদের পিপলস রেডিওর লিসেনার এবং যারা ফেসবুক ভিউয়ার্স আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আনন্দ খালেদ ভাইয়া, যিনি হচ্ছেন অনেকগুলো ছবি করেছেন, নাটক করেছেন, ছুঁয়ে দিলে মন, ফ্ল্যাট, B2 আর হচ্ছে আনএক্সপেক্টেড সারপ্রাইজের মতো অনেক ভালো আরও অনেকগুলো কাজ করেছেন। তার সবগুলো কাজই হচ্ছে খুব স্ট্যান্ডার্ড মানের। আশা করছি যে তিনি আরও ভালো মানের কাজ আপনাদের মানে আমাদেরকে উপহার দিতে পারবেন এবং আমরা টিভিতে সেগুলো এনজয় করতে পারবো। ডেফিনেটলি টিল দেন সবাই ভালো থাকুন, কারণ আবার নেক্সট ফ্রাইডেতে কোনো একজন পিপল স্টার নিয়ে সজল ভাই কিন্তু আবার চলে আসবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাদের আজকের যেই স্টার রয়েছে পিপল স্টার আনন্দ খালেদ ভাই, তার জন্য ডেফিনেটলি সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।